হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর সেট থিওরি নিয়ে একটু আলোচনা করব। শুধু একাদশ শ্রেণী নয়, দ্বাদশ শ্রেণী বা হায়ার এডুকেশনেও সেট থিওরির ভূমিকা অপরিসীম। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় সেট থিওরি হলো একটি প্রাইমারি কনসেপ্ট। সেজন্য তোমরা একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে। দেখো, সেট থিওরির উদ্ভাবক ছিলেন বিখ্যাত জার্মান বিজ্ঞানী জর্জ ক্যান্টর। সেট থিওরির আলোচনায় ঢোকার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতীক সম্পর্কে ধারণা করে নেব। তোমরা তোমাদের সৌরেন্দ্রনাথ দের বইয়ের প্রথম পেজেই কিছু প্রতীকের ধারণা দেখতে পাবে। সেগুলো একটু মনোযোগ সহকারে জানার চেষ্টা করবে। তার মধ্যে কিছু তোমরা জানো, কিছু তোমাদের ক্ষেত্রে নতুন, যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে খুবই প্রয়োজন হবে। যেমন এটাকে ইকুয়াল টু বলা হয় বা সমান, এটা তোমরা জানো। এটিকে ডাজ নট ইকুয়াল টু বলা হয়, অর্থাৎ অসমান। এটিকে আমরা বলি লেস দ্যান। এটিকে গ্রেটার দ্যান বলা হয়। এটিকে আমরা বলি লেস দ্যান ইকুয়াল টু। এটিকে আমরা বলি গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটিকে আমরা বলি ডাজ নট লেস দ্যান। এটিকে আমরা বলি ডাজ নট গ্রেটার দ্যান। এরপরে আসছে একটি নতুন সিম্বল, বিলংস টু। এটা কিন্তু আমাদের খুবই দরকারি একটা প্রতীক, যেটা আমাদের অঙ্ক করতে গেলে প্রায়শই লাগবে। ঠিক একইভাবে এটিকে আমরা তাহলে কি বলতে পারি? ডাজ নট বিলংস টু। ডাজ নট বিলংস টু। এরপরে আমাদের আসছে অর বা অথবা। এটিকে আমরা বলছি অ্যান্ড বা এবং। আরেকটি গুরুত্বপূর্ণ সিম্বল হলো এরকম। এটিকে আমরা বলছি ফর অল এক্স, অর্থাৎ সমস্ত এক্সের জন্য। এটিকে আমরা বলছি সাচ দ্যাট, যার অর্থ এমন যে। এটি ইমপ্লাইজ দ্যাট, আমরা জানি। এটিকে আমরা বলি সাবসেট। এটিকে আমরা বলি প্রপার সাবসেট। প্রপার সাবসেট। এটিকে আমরা বলি কন্টেইনস। এটিকে আমরা কমপ্লিমেন্ট অফ এ বলি। কমপ্লিমেন্ট অফ এ বা এ এর পূরক সেট। এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শিখবে। আরও দু একটি সিম্বল আছে, যেমন এটিকে আমরা বলি ইউনিয়ন, মানে যোগ। এটিকে আমরা বলি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বা ছেদ। এটি ইউ বা এস, যা দিয়ে আমরা সার্বিক সেটকে প্রকাশ করি বা ইউনিভার্সাল সেট বলতে পারি। তাহলে এই নোটেশনগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদের অঙ্ক করতে গেলে লাগবে। এবার আমরা কিছু সংখ্যার সিম্বল সম্পর্কে জানব। দেখো, তোমরা ক্লাস 9-এ বাস্তব সংখ্যা সম্পর্কে পড়েছো। সেখানে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, অমূলদ সংখ্যা, এই বিষয়গুলো দেওয়া ছিল। তো এখানে সেই বিষয়গুলোরই আমরা প্রতীক সম্পর্কে জানব। যেমন মনে করো, এন দিয়ে আমরা
ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করি, যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, যার মধ্যে এগুলোকে আমরা দেখতে পাই, অর্থাৎ যেগুলোকে আমরা গণনা করতে পারি। এরপর আমাদের আসছে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা। ইন্টিজার বা অখণ্ড সংখ্যা, যার মধ্যে আমরা এই পদগুলোকে দেখতে পাই। দেখো, এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখবে ইন্টিজারের মধ্যে কিছু ধনাত্মক আছে, কিছু ঋণাত্মক আছে, অর্থাৎ ধনাত্মকগুলোকে আমরা জেড প্লাস দিয়ে প্রকাশ করি, বিপরীত ক্রমে ঋণাত্মকগুলোকে আমরা জেড মাইনাস দিয়ে প্রকাশ করি। আমরা মূলদ সংখ্যা পড়েছি, যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো, এটা আমরা ডেফিনেশনে জানি। তো সেই মূলদ সংখ্যাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা ইংরেজিতে র্যাশনাল নাম্বার বলি। একইভাবে কিউ প্লাস দিয়ে আমরা ধনাত্মক মূলদ সংখ্যা এবং কিউ মাইনাস দিয়ে আমরা ঋণাত্মক মূলদ সংখ্যা প্রকাশ করি। আর একটি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাস্তব সংখ্যা, বা একে আমরা রিয়াল নাম্বারও বলতে পারি, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। একইভাবে আর প্লাস দিয়ে আমরা ধনাত্মক বাস্তব সংখ্যাকে বোঝাই এবং আর মাইনাস দিয়ে আমরা ঋণাত্মক বাস্তব সংখ্যাকে প্রকাশ করি। আরেকটি বিষয় ফাই, যেটা দিয়ে আমরা নাল সেটকে বোঝাই বা শূন্য সেট, সেটা কি তার ডেফিনেশন আমরা একটু পরে জানব, কিন্তু প্রতীকটা আমরা জেনে নিলাম। তো এই প্রতীকগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। এবার আমরা সেটের ডেফিনেশনে আসব। দেখো, পৃথক বস্তুসমূহের সুসংজ্ঞাত সমাহারকে সেট বলে। লাইনটি আবার পড়ো। পৃথক বস্তুসমূহের সুসংগত সমাহারকে সেট বলে। ইংরেজিতে যেটাকে আমরা বলছি, এ সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। তোমরা দুবার পড়লেই বুঝতে পারবে এখানে তিনটি টার্মের উপর জোর দেওয়া হয়েছে। কি না, পৃথক, সুসংজ্ঞাত এবং সমাহার। ইংরেজিতে ওয়েল ডিফাইন্ড, কালেকশন এবং ডিস্টিংক্ট, এই তিনটি কথা দিয়েই কিন্তু আমাদের সেটের উৎপত্তি। এবার এই তিনটি কথার আমরা একটু বিশ্লেষণ করব। দেখো, আমরা যদি দেখি সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম। আমরা একটি উদাহরণ যদি আলোচনা করি, খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো। মনে করো, তোমাকে বলা হলো তোমাদের ক্লাসের লম্বা ছেলে মেয়েদের নিয়ে একটি সেট তৈরি করো। তুমি কিন্তু সেটা করতে পারবে না, কারণ লম্বা কথাটা দিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না যে কাকে নেব কাকে নেব না, কারণ এখানে আমরা লম্বার বা উচ্চতার কোনো মেজারমেন্ট বলে দিইনি। কিন্তু এবার যদি তোমাকে বলা হয় যাদের উচ্চতা 160 সেন্টিমিটারের বেশি, তাদের নিয়ে তুমি একটি সেট তৈরি করো, তাহলে এখানে কিন্তু বিষয়টা সুসংজ্ঞাত হলো, কারণ এখানে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। এরপরে দেখো, আমরা একটা কথা বলেছিলাম পৃথক, বা ইংরেজিতে বলেছিলাম ডিস্টিংক্ট, অর্থাৎ তুমি যে কালেকশানটা নেবে তার মধ্যে যে বস্তু বা এলিমেন্টগুলো বা পদগুলো থাকবে তারা যেন পরস্পর পৃথক হয়। মনে করো, আমি একটি সেটকে এভাবে লিখলাম, এটা কিন্তু সেট হলো না। কারণ কি? দেখো, এখানে এই দুটি এলিমেন্ট, এরা কি পৃথক? পৃথক নয়।
আবার এই যে 5 এবং এখানে আমি আরেকটি এলিমেন্ট নিয়েছি 5, এরাও কিন্তু পৃথক নয়। তাহলে সেটের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যে এলিমেন্টগুলো থাকবে তারা যেন পরস্পর ডিস্টিংক্ট বা পৃথক হয়। আর একটা টার্ম ছিল কি, সমাহার। সমাহার মানে কি, ওই দুটো নিয়ম মেনে আমি যে বস্তুগুলো বা পদগুলো পাচ্ছি তাদের যদি আমরা কালেকশান করি, তাদের যদি আমরা একটা বন্ধনীর মধ্যে আটকে দিতে পারি, তাহলে তাকে আমরা বলছি সমাহার। এই 3টি নিয়ম মেনেই কিন্তু আমাদের সেট তৈরি হয়। আর একটা কথা মনে রাখবে যে সেটের যে পদগুলো থাকে, যে 1 2 3 4 5, এগুলোকে আমরা এলিমেন্ট বা পদ বলি, এগুলো যেন ক্রমনিরপেক্ষ হয়। ক্রমনিরপেক্ষ ব্যাপারটা কেমন? কারণ সব সময় যে এমন থাকবে এমন কোনো কথা নেই, এমনও কিন্তু হতে পারে এটাও যেমন সেট হবে, এটাও তেমনই সেট হবে। সেটকে আমরা প্রকাশ করি বড় হাতের A B C এই অক্ষরগুলো দিয়ে। ঠিক একইভাবে ওর মধ্যে যে পদ বা এলিমেন্টগুলো থাকে তাকে আমরা ছোট হাতের ABCD দিয়ে কিন্তু প্রকাশ করি, বা সংখ্যা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। যদি আমাদের বড় হাতের অ্যালফাবেটগুলো থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু সেট প্রকাশ করছে, আর ছোট হাতের থাকলে সেটা দিয়ে কিন্তু তার মধ্যে যে পদগুলো থাকে সেটাকে আমরা প্রকাশ করছি। এবার মনে করো আমি একটি সেট লিখছি যার মধ্যে এই পদগুলো আছে। এবার আমি যদি বলি বি পদটি এর মধ্যে আছে, এটিকে আমি কিভাবে প্রকাশ করব? আমরা এভাবে লিখি, বি বিলংস টু এ। বি বিলংস টু এ, এই নোটেশনটা আমরা আগেই শিখেছি। আমি আবারও বলছি, বি বিলংস টু এ মানে বি পদটি এর মধ্যে অন্তর্ভুক্ত। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে এ বি সি ডি এই 4টি এলিমেন্ট আছে। তাহলে নিশ্চয়ই ই এলিমেন্টটা এই সেটের ক্ষেত্রে নেই। তাহলে এখানে আমরা বলবো ই ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ ই পদটি এর অন্তর্ভুক্ত নয়। আরেকটি জিনিস লক্ষ্য করো, সেট নির্ণয়ের দুটো পদ্ধতি আছে, মানে সেট লেখার দুটো পদ্ধতি আছে। একটিকে আমরা বলছি রোস্টার পদ্ধতি, আরেকটিকে আমরা বলছি ধর্মভিত্তিক পদ্ধতি। তো রোস্টার পদ্ধতি কী জিনিস? দেখো, যখন কোনো সেটের পদসমূহ আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো তাকে আমরা রোস্টার পদ্ধতি বলব। অর্থাৎ রোস্টার পদ্ধতির ক্ষেত্রে আমরা সেটের সমস্ত এলিমেন্টগুলোকে লিখে ফেলি। কেমন? মনে করো এস একটি সেট যার মধ্যে এই এলিমেন্টগুলো আছে। তাহলে কি বললাম? রোস্টার পদ্ধতির ক্ষেত্রে আমরা সেটটাকে দেখলেই বুঝতে পারবো তার মধ্যে কী কী এলিমেন্ট আছে, অর্থাৎ এলিমেন্টগুলোকে আমরা কিন্তু দেখতে পাবো। আর ধর্মভিত্তিক পদ্ধতির ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এলিমেন্টগুলোকে লিখব না, একটা বৈশিষ্ট্য লিখব যার দ্বারা আমরা বুঝতে পারবো সেই সেটটির মধ্যে কী কী এলিমেন্ট আছে। মনে করো এখানে আমি একটি সেট এ লিখছি, আমি লিখলাম যে এক্স এক্স হলো অখণ্ড সংখ্যা যেটি 2 এবং 6-এর মধ্যে আছে। তাহলে এটা কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য বলছি। তাহলে তোমাকে খুঁজতে হবে 2 এবং 6-এর মধ্যে অখণ্ড সংখ্যা কোনগুলো। তোমরা পরিষ্কার বুঝতে পারছো 3 4 5 এটা হচ্ছে এই সেটের এলিমেন্টগুলো, কারণ 2 ও 6-এর মধ্যে 3 4 5 এই 3টি অখণ্ড সংখ্যা হয়। অর্থাৎ রোস্টার পদ্ধতিতে আমি এই
পদগুলোকে ডিরেক্টলি লিখছিলাম, ধর্মভিত্তিক পদ্ধতিতে কি বলছি, আমরা একটা বৈশিষ্ট্য প্রকাশ করছি এই পদগুলোকে সরাসরি না লিখে। সসীম সেট ও অসীম সেট, আমরা নাম শুনলেই কিন্তু বুঝতে পারছি ডেফিনেশনটা কী হতে পারে। সসীম সেটের অর্থ যার মধ্যে নির্দিষ্ট সংখ্যক পদ থাকবে, অর্থাৎ আমরা গুনতে পারবো তার এলিমেন্টগুলোকে। আর অসীম সেটে যে এলিমেন্টগুলো থাকবে সেটাকে কিন্তু আমরা গুনতে পারবো না। ব্যাপারটা কেমন? মনে করো এ সেটের মধ্যে 2, 4, 5, 7 আছে, অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি 4টি এলিমেন্ট আছে। কিন্তু যদি আমরা বি একটি সেট লিখি, যেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা লিখলাম, তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা তো অসীম সেট, কারণ এর তো শেষ নেই। তুমি যেটা বলবে তার পরের সংখ্যাটা আরেকজন বলতে পারবে। এটাই হচ্ছে সসীম সেট এবং অসীম সেটের তফাৎ। এরপর আসছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট, অর্থাৎ যে সেটে কেবলমাত্র একটি এলিমেন্ট থাকবে তাকে আমরা একপদী সেট বলি। ব্যাপারটা কেমন? আমি একটি সেট নিলাম, 7 লিখলাম, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি এর মধ্যে একটা মাত্র এলিমেন্টই আছে। বা বি একটি এলিমেন্ট নিয়ে আমরা যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে বলি যে মনে করো এর মধ্যে এক্স আছে, যেখানে এক্স হলো অখণ্ড সংখ্যা যার বিস্তার 2 থেকে 4-এর মধ্যে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি সেটা মানে কিন্তু 3 ছাড়া আর কিছুই নয়। দেখো এরপর যেটা আমাদের আসছে সেটি হচ্ছে শূন্য সেট, যার নোটেশন কিন্তু আমরা প্রথমেই শিখে গেছি, যাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। তো শূন্য সেটের অর্থ যে সেটের মধ্যে কোনো পদ থাকবে না। ব্যাপারটা কেমন একটি উদাহরণ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, মনে করো আমরা লিখছি যে ফাই যার মধ্যে এক্স আছে, এক্স যেখানে এক্স হলো অখণ্ড সংখ্যা যার বিস্তার 2 থেকে 3-এর মধ্যে। এগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। তাহলে তোমরাই বলো 2 এবং 3-এর মধ্যে কোনো অখণ্ড সংখ্যা কি আছে? নিশ্চয়ই না। তাহলে এটাকেই আমরা বলছি শূন্য সেট। তোমরা দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটু বলবো, সেটা হচ্ছে সাবসেট বা উপসেট। সাবসেট আমরা কাকে বলি? যদি দুটি সেট এ এবং বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বি সেটকে এ সেটের সাবসেট বলছি। ব্যাপারটা কেমন হলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো এ সেটের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত 6টি এলিমেন্ট আছে। এবার বি সেটের মধ্যে আমি 3, 5, 6 এই 3টে এলিমেন্ট নিলাম। ডেফিনেশনে বলছে যে বি সেটকে এ সেটের সাবসেট আমরা তখনই বলবো যদি বি সেটের প্রতিটা পদ এ সেটেরও পদ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 5, 6 এটা কিন্তু এ সেটের মধ্যেও ঢুকে আছে, তখন আমরা বিকে এর সাবসেট বলবো। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি। তাহলে সাবসেট ব্যাপারটা বোঝা গেল। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইকুয়াল সেট বা সমান সেট। নামটা একটু ভালো করে পড়বে, সংজ্ঞাটা দেখবে তোমাদের মধ্যে থেকেই চলে আসবে। দেখো সমান সেটের অর্থ এ ও বি যদি দুটো সেট হয় এবং উভয়ের এলিমেন্টগুলো যদি সমান হয় তখনই কিন্তু তাকে আমরা সমান সেট বলতে পারবো। তাহলে এখানেও আমরা একটু উদাহরণ নিয়ে আলোচনা করি। মনে করো এ সেটের মধ্যে 1, 2, 3, 4 আছে, আরেকটি সেট বি যার মধ্যে 3, 2, 1, 4 আছে। তাহলে এখানে যে এলিমেন্টগুলো আছে আমরা দেখব বি যে সেটটি আছে তার মধ্যে সেই এলিমেন্টগুলোই আছে কিনা। অর্ডার সেম নাও হতে পারে, কারণ সেটা আমরা সেটের একটা বৈশিষ্ট্যই আলোচনা করেছি। তাহলে তখন আমরা এই দুটোকে সমান সেট বলতে পারি।
আমরা তো সাবসেট কি সেটা জানলাম। এবার দেখব যথার্থ সাবসেট বা যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কি। দেখো, সংজ্ঞাটা খানিকটা সাবসেটের মতনই, একটু ডিফারেন্স আছে। কি সেটা? দুটি সেট এ ও বি যদি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, এটা কিন্তু আমরা সাবসেটেও বলেছিলাম। কিন্তু এবার একটু ডিফারেন্স, সেটি আরও একটু বলছে এবং এ সেটে কমপক্ষে একটি পদ থাকবে যা বি সেটের পদ নয়, অর্থাৎ এ এবং বি সমান হতে পারবে না। তাহলেই কিন্তু আমরা বিকে এর প্রপার সাবসেট বলবো। কেমন? এ সেটে এ 3, 7, 8, 9 মনে করি এই 4টি এলিমেন্ট আছে। বি সেটে মনে করো 6, 7 আছে। তাহলে এখানে কি বলছি, বি সেটের যে এলিমেন্ট সেটা এ সেটে থাকতে হবে, সেটা তো আছেই, এবং এ সেটে কমপক্ষে একটা এলিমেন্ট যেন বি সেটের থেকে বেশি থাকে, অর্থাৎ এ আর বি যাতে সমান না হয়, তখন আমরা বি সেটকে এ সেটের প্রপার সাবসেট বলছি। দেখো, আর একটা বিষয় সাবসেটে আমাদের একটু দেখতে হবে, সেটা কি, যদি বি এ এর সাবসেট হয়, এর অর্থ এক্স বিলংস টু বি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স নামক কোনো এলিমেন্ট যদি বি সেটে থাকে তাহলে সেটা এ সেটের মধ্যেও